লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছে, সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না। একই আলটিমেটাম দিল সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখুন। জাতীয় পার্টি কিন্তু ঢাকার রাজপথে কিন্তু তারা নেমে আসছে যে এনসিপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। উল্টো দিকে তারা আরো একটি স্লোগান কিন্তু দিচ্ছে যে এনসিপির কুত্তারা দেখে যা, আসছে তোর বাপেরা। বর্তমানে দেশে 5 আগস্টে যে পরিমাণ হত্যাকাণ্ড, মেট্রো রেলকে পোড়ায়, এত মব জাস্টিস করে এই এনসিপি পার্টি, এটাকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের মাটি থেকে। দর্শক বন্ধুরা, তারা সমস্ত কিছু এনসিপি দখল করেছে। যেদিন ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বে ওই দিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন। আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে 50,000 কোটি টাকা লুটপাট করেছে, তাহলে এখন কি অবস্থা হবে? গরিব মানুষের উপরে যদি কোনো দুর্ভিক্ষ চলে আসে, তোমরা 25 কাটান না, তোমাদের 25তম শিক্ষার ব্যবস্থা করা হবে। এনসিপির নেতারা যখন এই নাহিদ, সার্জিস, হাসনাতরা তারা যখন হারুনের ভাতের হোটেলে খাবার খেয়ে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিল, ঠিক ওই মুহূর্তে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, শুধু এটাই বলবো, সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না। মাঠে নেমে গেছেন বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মী, জাতীয় পার্টির নেতাকর্মী, সকলেই ঐক্যবদ্ধ হয়ে সমন্বয়কদের ফাঁসি যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, কেন এই কথা বলতেছে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। তুই দেখে যা, তোর বাবারা এনসিপির গুন্ডারা, এনসিপির গুন্ডারা। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টি কিন্তু ঢাকার রাজপথে কিন্তু তারা নেমে আসছে যে এনসিপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। উল্টো দিকে তারা আরো একটি স্লোগান কিন্তু দিচ্ছে যে এনসিপির কুত্তারা দেখে যা, আসছে তোর বাপেরা। বর্তমান এই স্লোগানটি দিয়ে কিন্তু ঢাকার রাজপথে আপনার তীব্র একটি বিক্ষোভ মিছিলের তারা কিন্তু সমাবেশ কিন্তু করতেছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী কেউ কিন্তু কোনো বাধা সৃষ্টি করতেছে না। কারণ বৃহস্পতিবার দিন আপনারা জানেন যে বৃহস্পতিবারের রাতে সন্ত্রাসীরা একটি হামলা চালায় জিএম কাদেরের বাসায়। এটাকেই প্রতিবাদ জানানোর জন্য বর্তমান ঢাকার রাজপথে কিন্তু জাতীয় পার্টি কিন্তু নেমে গেছে যে এনসিপির কুত্তারা দেখে যা, আসছে তোর বাপেরা। তারা আরো একটি স্লোগান দিচ্ছে যে এনসিপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। উল্টো দিকে তারা আরো বলার চেষ্টা চালাচ্ছে যে বাংলাদেশে 5 আগস্টে যে পরিমাণ হত্যাকাণ্ড, মেট্রো রেলকে পোড়ায়, এত মব জাস্টিস করে এই এনসিপি পার্টি, এটাকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের মাটি থেকে। দর্শক বন্ধুরা, তারা বারবার কিন্তু দেখতে পাচ্ছেন যে এতটাই তীব্র একটি বিক্ষোভ মিছিল তারা বর্তমান রাজপথে পালন করে যাচ্ছে যে তারা বারবার বলতেছে যে এনসিপির কুত্তারা দেখে যা, আসছে তোর বাপেরা। দর্শক বন্ধুরা, তারা আরো একটি দাবি জানাচ্ছে যে সমন্বয়ক সার্জিস আর হাসনাতের নেতৃত্বেই বর্তমান কাদের সিদ্দিকের বাসায় বৃহস্পতিবারের রাতে সন্ত্রাসীরা, এই সন্ত্রাসী এনসিপির আক্রমণ ঘটায়। এটাকে অবশ্যই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সার্জিস আর হাসনাতকে তারা কিন্তু আরেকটি আলটিমেটাম কিন্তু দিয়ে দিলেন যে 24 ঘন্টার ভিতরে এই সার্জিস আর হাসনাত এবং এনসিপির যে সন্ত্রাসীরা, এদেরকে অবশ্যই সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং জিজ্ঞাসাবাদ করতে হবে যে এরা কে বা কারা, যে বাংলাদেশকে বর্তমান প্রতিনিয়ত তারা অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, যে সাধারণ জনগণের তারা শান্তি কেড়ে নিয়েছে। এই এনসিপি সন্ত্রাসীকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বর্তমান এই বিক্ষোভ মিছিলের কিন্তু এটাই হচ্ছে স্লোগান যে এনসিপির কুত্তারা দেখে যা, আসছে তোর বাপেরা।
উল্টো দিকে এনসিপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এই মিছিলটা কিন্তু বর্তমান ধীরে ধীরে কিন্তু তীব্র থেকে তীব্র হয়ে যাচ্ছে। উল্টো দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এই মিছিলটা যাতে সুন্দরভাবে করতে পারে বর্তমান তারা কিন্তু এই কাজটা কিন্তু করে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পুলিশ প্রশাসন কিংবা বাংলাদেশের সাধারণ জনগণ আশেপাশে সবাই কিন্তু এই মিছিলটির দিকে তাকিয়ে আছে, যেখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষের কিন্তু একটা বিক্ষোভ মিছিল, আপনি কোনো শেষ করতে পারবেন না। সাধারণ জনগণ পর্যন্ত এখানে তাকিয়ে আছে যে কেউ কোনো অবজেকশন কিন্তু দিচ্ছে না, যেখানে এনসিপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এনসিপির কুত্তারা দেখে যা আসছে তোর বাপেরা, এই ধরনের স্লোগান কিন্তু দিয়ে বর্তমান এই আন্দোলনকারীরা এক পা দুপা করে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। এটাকে কেন্দ্র করেই যে সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে অবশ্যই গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় এনে এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। বর্তমান এই দাবি নিয়ে কিন্তু বর্তমান জাতীয় পার্টি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে কিভাবে এত সাহস পেল এনসিপি সন্ত্রাসীরা রাতের বেলায় তারা আক্রমণ ঘটায়। সেই এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন, আমাদের শক্তি মাত্রা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। দর্শক বন্ধুরা, জাতীয় পার্টির এই নেতা তিনি আরো জানান যে সমস্ত সেনাবাহিনী এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন আপনারা মাঠটাকে ফ্রি করে দেন, আমরা এই দুই সমন্বয়কে রাস্তায় টেনে হেঁচড়ে তাদের আমরা নিয়ে আসবো এবং আমাদের যে বিচারের দাবিটা সেটা আমরাই সেটা নিশ্চয়তা করব। মানে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে তারা কিন্তু বিশ্বাস করতেছে না এবং বাংলাদেশের সেনাবাহিনীকে পর্যন্ত তারা বিশ্বাস করতেছে না। তারা জানাচ্ছে যে এই এনসিপির কালো হাত ভেঙে দিব, গুড়িয়ে দিব এবং তারা বারবার এটাই বলার চেষ্টা চালাচ্ছে যে এই এনসিপি কে বাংলার মাটি থেকে আমরা উৎখাত করে ফেলবো। বাংলার মাটিতে এই এনসিপি নামক যে রাজাকার সন্ত্রাসী যে বাহিনী আছে এদেরকে আমরা অবশ্যই দমন করব। বর্তমান এই এনসিপি দমনের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় পার্টি আরো একটি শক্ত অবস্থান বর্তমান রাখতে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বর্তমান বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর একটি পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে এই এনসিপির এগেইনস্টে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আরো একটি স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছে যে এনসিপির চামড়া তুলে নিব আমরা, এনসিপি রাজাকারের চামড়া তুলে নিব আমরা। দ্যাট মিনস তারা কিন্তু এই বিক্ষোভকারীর মিছিলটি তারা বারবার কিন্তু এই কথাটি আসলে প্রকাশ করার চেষ্টা চালাচ্ছে যে বাংলাদেশে পাকিস্তানিরাই বর্তমান 5 আগস্ট একটি হামলা ঘটিয়েছে, তারাই বৃহস্পতিবারে জিএম কাদেরের বাসে দাঁড়ায় এই জঙ্গিবাদীরাই হামলা ঘটায়, এদেরকে আইনের আওতায় আনতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে বিক্ষোভ মিছিলটি কিন্তু পালন করা হচ্ছে ঠিক ভয়ঙ্কর ভাবে যে এনসিপির চামড়া তুলে নিব আমরা, বাংলাদেশ থেকে এই এনসিপি এই সন্ত্রাসীদের উৎখাত করে ফেলবো, এনসিপির কুত্তারা দেখে যা আসছে তোর বাপেরা। দর্শক বন্ধুরা, এটি কিন্তু বারবার কিন্তু আকার ইঙ্গিত দিচ্ছে যে বর্তমান জাতীয় পার্টি সমন্বয়ক নিষেধে কিন্তু তারা অনেকটা নেমে গিয়েছে যে বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে পর্যন্ত এই এনসিপি কিন্তু নিষিদ্ধ ঘোষণা কিন্তু করতে যাচ্ছে। এটাকে কেন্দ্র করেও বর্তমান এই মিছিলটি কিন্তু জানান দিচ্ছে যে এনসিপি কে নিষিদ্ধ করবো আমরা, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দুঃসাহসও এরা দেখাতে পারবে না। সমস্ত কিছু এনসিপি দখল করেছে। যেদিন ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বে ওই দিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছে। আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে 50,000 কোটি টাকা লুটপাট করেছে। তাহলে এখন কি অবস্থা হবে? তারা যদি গণতন্ত্রের পথে না আসে, প্রথমত তাদেরকে আমরা বাতিল ঘোষণা করবো। এনসিপি কেমন নির্বাচন কমিশন সংস্কার চাই। বাংলাদেশের এই গণঅভ্যুত্থান পরবর্তী যতগুলো পরিবর্তন আসছে সমস্ত কিছু এনসিপি দখল করেছে। এই যে উত্তরের মেয়র বা প্রশাসক সেটা দখল করেছে, সমস্ত উপদেষ্টা পদ দখল করেছে, এই সব কিছু তারা দখল করেছে। সারা দেশে জেলা প্রশাসক বদলি বাণিজ্য করেছে, তারা করেছে। শুধুমাত্র নির্বাচন কমিশনে তারা এই কাজটা করতে পারে নাই। এই জন্য তাদের মনে অনেক ক্ষোভ। শেখ হাসিনার সময়ে যখন তারা ওই যে নির্বাচনের ডেট ঘোষণা করলো, আমি প্রেস ক্লাবে ওখানে অবরোধ করেছিলাম, অনশন করেছিলাম, তখন বলেছিলাম যে শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয় আমরাই একটা তত্ত্বাবধায়ক সরকার বানাবো এবং সবাইকে আহ্বান জানাবো সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আনুগত্য করতে। তাই না? কোনো সরকার যখন গণতন্ত্রের বিরুদ্ধে যায় তখন এই ধরনের বক্তব্য বলা খুবই স্বাভাবিক যে তারা যদি গণতন্ত্রের পথে না আসে প্রথমত তাদেরকে আমরা বাতিল ঘোষণা করব এবং বাতিল ঘোষণা করার পরে যা করার তা করতে হবে। আমরা অনেকটা কষ্ট পেয়েছি ভোটাধিকারের জন্য। হ্যাঁ, একজন জনপ্রিয় ব্যক্তি তাকে অনেকে ফেরেশতা ভাবছে। আসলে কি সে ফেরেশতা? যদি ফেরেশতা হন এতগুলো সুবিধা নিলেন কেন? তাই না? আমার কথাটা বোঝেন। একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী, ধরেন সেটা বেগম জিয়া, শেখ হাসিনা, এরশাদ, জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান, যারা যারা আসছে, যখন রাষ্ট্রের প্রধান কেউ হয় তখন সে কি ব্যক্তিগতভাবে কোনো বাড়ি করে? জাস্ট খেয়াল করেন, কিন্তু
সে ব্যক্তিগত কোনো প্রসাদ করে না, ব্যক্তিগত কোনো অবকাঠামো করে না, এগুলো করে না, এগুলো মানায় না। তখন দেশটাই তার, প্রত্যেকটা ঘর তার। ডক্টর ইউনূস প্রত্যেকটা ঘরকে তার ঘর মনে করতে পারেন নাই, প্রত্যেকটা মানুষকে তার মানুষ মনে করতে পারেন নাই, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবসা প্রতিষ্ঠান মনে করতে পারেন নাই। এই জন্য উনি আলাদা ব্যবসায়িক লাইসেন্স নিচ্ছেন। উনি এখনো বাংলাদেশের হতে পারেন নাই, এটাই হলো ওনার সমস্যা। শেখ হাসিনার আলাদা কোনো প্রপার্টি ছিল? বেগম জিয়ার আলাদা কোনো বাড়ি আছে? দেখাতে পারবে কেউ? এই যে রাজনৈতিক যে শিক্ষা, যে এই ধরনের পদে থাকলে এগুলো করা যায় না, এই শিক্ষাটা ডক্টর ইউনূসের মধ্যে নাই। এই রাজনৈতিক ম্যাচিউরিটি ওনার মধ্যে হয়নি। উনি পেয়েছে, গপাগপ খাওয়া শুরু করে দিয়েছে। আপনাদেরকে বলি, হাতির দাঁত কয়টা বলেন তো? কয় দাঁত? দূরে দেখা যায় না? এর আগে বলেছিলাম, হাতির দাঁত দেখা যায় দুইটা। এই দুই দাঁত দিয়ে হাতি কি খায়? হাতি খায় না। এর ভিতরে আরো অনেকগুলো দাঁত আছে, এগুলো দিয়ে হাতি খায়। তো ডক্টর ইউনূস যে কয়টা অন্যায় সুবিধা নিচ্ছে, এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে। আরো যে ভিতরে অনেকগুলো দাঁত আছে, এটা দেখা যাচ্ছে না এখনো। যেদিন ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বে, ওই দিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে 50,000 কোটি টাকা লুটপাট করেছে, কর ফাঁকি দিয়েছে। তাহলে এখন কি অবস্থা হবে? মানুষ ফেরেস্তা ভাবা শুরু করে দিয়েছে। এটা কেন করতে পারে নাই? এইটা সর্বদলীয় প্রস্তাবের মাধ্যমে গঠিত হয়েছিল, এবং এটার প্রস্তাবটা করেছিল মাহমুদুর রহমান স্যার। বলেছিল যে অমুককে প্রধান নির্বাচন কমিশনার করা হোক। ওনার প্রস্তাবটা আমরা সবাই মাইনে নিচ্ছি। এই যে এনসিপি তার মতের বাহিরে হয়ে গেল, তারা তো তাদের অভ্যাস, একটা কিছু বদলি হলে নিয়োগ হলেই মোটা টাকা পয়সা লেনদেন হয়। এইখানে সকল দল যেখানে মতামত দিচ্ছে আর কলমের খোঁচা দেওয়ার, যাকে 90% দল বলবে অমুক নির্বাচন কমিশনার হোক, ঠিক আছে, তাকে কেউ সরাতে পারবে? আমরা সবগুলো দল মিলা মানে কি বলবো, যে যা করা লাগবে করব, ঠিক আছে। সর্বদলীয় নির্বাচন কমিশনার ওনার। এবং আমরা যে বলি না যে সরকার এবং নির্বাচন কমিশনার আলাদা, আমাদের স্বপ্ন দেখি, তাই না? আমরা একটা স্বপ্ন দেখি না যে সরকারের কর্তৃত্ব থাকবে না কার উপরে? নির্বাচন কমিশনারের উপরে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। যদি সেই স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলেন, সেই স্বাধীন নির্বাচন কমিশন, সর্বদলীয় নির্বাচন কমিশন বর্তমানে বিরাজ করছে। গরিব মানুষের উপরে যদি কোনো দুর্ভিক্ষ চলে আসে, তোমরা 25 কাটান না, তোমাদের 25তম শিক্ষার ব্যবস্থা করা হবে। সমন্বয়কদের মধ্যে কেউ চাঁদাবাজিতে ধরাচ্ছে। এখন আপনি যদি ঋণ করে এনে ঘি খান আর আমার উপরে সিগারেটের দাম বাড়ান, তাহলে এটা তো দেশবাসী বেশি দিন মেনে নেবে না। দেশবাসী তো এটা টের পাওয়া যাবে যে আপনি $1 মিলিয়ন ঋণ করে আনি কি খাবেন। 10 মাস হয়ে গেল, দেশে 100 টাকা অনুদান আপনি দিলেন না। ওই যে 1,38,000 কোটি টাকা যে চীনে একটা অনুদান দিল, 138 কোটি টাকা, এটা তো আপনারা জানেন। এই অনুদানের টাকাটা কোথায় গেল? অনুদান তো কারো অর্জিত সম্পদ নয়, এটা তো কেউ ইনকাম করে আনে না, কারো নামে দেওয়া হয় না। যে নামে ব্যয় করার জন্য এ ধরনের অনুদান বাংলাদেশে আসে, যদি আমাদের সামনে সেটা বন্টন না করা হয়, এনবিআর এর কলম বিরতির চরম জবাব দেওয়া হবে। এই যে কলম বিরতি করে 54 বছর যা খুশি তা করছে, কখনো আমাদেরকে রাজস্ব ঘাটতিতে ফেলাইয়া দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতেছে। তারা কি বেতন বোনাস কম নিতেছে নি? ঈদের বোনাস নিব না, এই সামনের মাসের বেতন নিব না। কলম বিরতি করার পরে কোন ধরনের ওই ধরনের অফিসারদেরকে যদি বেতন দেওয়া হয়, এই বেতনের হিসাব ওইদের পরে নেওয়া হবে। তারা রাষ্ট্রের কাম না করে কিভাবে বেতন নিয়ে যায়? মাথার কাম পায়ে ফেলি, তুমি আমার উপরে ট্যাক্স বসাও, এটা নিয়ে ওদের বেতন দাও। আর কলম বিরতি করে এসিতে বয়ে থাকে, রোদে আমার জীবন দগ্ধ হয়ে যাইতেছে। এই বুকার পাটার কতদিন বসাবা? ওই যে সচিবালয়রা ভিতরে আন্দোলন করতেছে, কিসের আন্দোলন তোমাদের? তোমরা সচিব, তোমাদের জন্য 20 তলা কোয়ার্টার, এসি গাড়ি, এসি বাড়ি, এসি অফিস, ব্যাংক লোন, সব ডিপোজিট তোমাদের নামে থাকার পরেও রাষ্ট্রের বিঘ্ন তৈরি করার জন্য সচিবালয়ের অভ্যন্তরীতে এমন একটা পরিবেশ তোমরা তৈরি করার চেষ্টা করতেছো, যার জন্য গরিব মানুষের উপরে যদি কোনো দুর্ভিক্ষ চলে আসে, তোমরা 25 কাটান না, তোমাদের 25তম শিক্ষার ব্যবস্থা করা হবে। আমরা সব কিছু বুঝি, আমরা সব বুঝি, আমাদের বুঝের কোনো ঘাটতি নাই। তোমরা মনে করো না এরা 3 চাক্কা চালায়, এরা কিছু বুঝে না। শিক্ষা ক খ দিয়ে তোমরাও শিখছো, আমরাও শিখছি। 1 2 তোমরাও বোঝো, আমরাও বুঝি। ABCD তোমরা বোঝো, আমরাও বুঝি। মাগারিবার ব্যবুজ কোনো কাহিনী এই দেশে তৈরি করতে পারবে না। আমি আরো বিভিন্ন আন্দোলন দেখতেছি, আমাদের মাননীয় সভাপতি আমাদের আপনার নিচতলা ব্যারিকেড দিলে উপরতলা খুঁজতেও পাবো না, উপরতলা খুঁজতেও পাবো না। ওই বাংলাদেশে আর বেমানি করার সুযোগ নাই, আর সুযোগ নাই, বেমানি করার সুযোগ নাই, বেঈমানদের ঠাঁই নাই। সমন্বয়করা আহতদের পাশে থাকার দরকার, মানে কথা তারা বলছে, আমি মনে করি তারা আছে, কিন্তু অনেক আহতরাও দেখা গেল তাদের দ্বারস্থ হতে পারেনি, যার জন্য হয়তোবা সময় মতো তারা পাচ্ছে না। তবে বিভিন্ন জেলায় খবর আসছে যে সমন্বয়কদের মধ্যে কেউ চাঁদাবাজিতে ধরাচ্ছে। আমি বলবো যে 36 দিনের যে আন্দোলন,
এই আন্দোলনের যে মানুষের স্বপ্ন এটা সঠিকভাবে ব্যবহার না করার কারণেই এ ধরনের চাঁদাবাজি শুরু হয়েছে। এটা নামমাত্র মানে শিরোনাম হচ্ছে, কিন্তু এর বিস্তারিত হবে খুবই ভয়ানক হবে। এই 36 দিনের আন্দোলনকে 3 ভাগে বিভক্ত করে যদি রূপান্তরিত না করতে পারে, তাহলে এমন একটা দুর্ভিক্ষ এদেশে দেখা দিবে যা কল্পনাকেও হার মানাবে, এবং আগামী 50 বছর উত্তোলনের কোনো রাস্তা তারা তৈরি করতে পারবে না। কেননা এই 36 দিন আন্দোলন এটা কিন্তু সাধারণ কিছু না। আপনারা দেখছেন যে ইতিমধ্যে টিএসসির সামনে একটা ছবি শোভা পাইছিল, ওখানে লেখা ছিল যে যা পাইলাম, তার নিজ দিয়ে লেখা আছে আমরা পাইলাম ইউসুফ সরকারকে পয়লা বৈশাখে। তো এই ইউসুফ সরকারকে যে আমরা পাইলাম, এই ইউসুফ সরকারের আবির্ভাব হয়েছিল 2টা খোয়াবের ব্যাখ্যা নিয়ে। আপনারা জানেন যে ওই খোয়াবের ভিতরে একটা ছিল দুর্ভিক্ষ আর একটা ছিল উত্তোলনের রাস্তা। তো ইউনুস মহোদয় যে 36 দিনের খোয়াবটা দেখছে, এটার ভিতরে দুর্ভিক্ষ আছে, উত্তোলনের বর্ণনাও আছে, এবং বর্তমান যে পরিস্থিতি জটিল হইতেছে এইটার বর্ণনাও আছে। কিন্তু এটার যে খোয়াব বিশ্লেষণকারী আছে তাদের ভূমিকাটা সেম আমলের মতো হয়ে যাচ্ছে। ওনারা ওই আজ্ঞা মহরের যে সুবিধাবাদী, ওই সুবিধাবাদীর ভূমিকা পালন করতেছে, যার জন্য এই 36 দিনের স্বপ্নটা এদেশে বাস্তবায়ন হচ্ছে না। এই যে আহতরা তাদের ঠিকমতো সম্মানই পাচ্ছে না, আর যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে তারা বেশিরভাগ বঞ্চিত হইতেছে। আমার জানা মতো একজন পেয়েছে, তিনি রামপুরার একজন চালক, ওটার দায়িত্ব নিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমার ধারণা উনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন বলে খুঁজে একজন রিক্সা চালককে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, কেন আওয়ামী লীগের নেতাকর্মী রাজপথ ঘেরাও করেছে, কেন আওয়ামী লীগের নেতাকর্মী জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে, প্রিয় দর্শক আপনারা বিস্তারিত প্রতিবেদনে শুনতে পারলেন। প্রিয় দর্শক, এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন বারবার বার্তা দিচ্ছেন সেনাপ্রধান যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদের মধ্যে রয়েছে, আর সমন্বয়করা আবারও নতুন করে বিপদে পড়লো। যাই দর্শক, এ সম্পর্কে আমি কিছু বলতে চাই না, আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছেন। যদি এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।